নিউজ 18 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এই নিউজ 18 বাংলা শুরুতেই আমরা কাকিনাড়ার দিকে নজর রাখবো। সকাল থেকে কাকিনাড়ার খবর আপনাদের সামনে তুলে ধরেছি। কাকিনাড়ার বোমা বিস্ফোরণে নিহত এক। কাকিনাড়া স্টেশনের কাছে ঠিক কি ঘটেছিল? 28 নম্বর গেটের সামনে বিস্ফোরণ হয় এবং দুই শিশু বল ভেবে খেলার সময় এই বিস্ফোরণ ঘটে। অর্থাৎ এই বোমাগুলিকে বল ভেবেছিল শিশু দুটি, তা বল ভেবে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়, আহত একজনের অবস্থা এখন আশঙ্কাজনক। আজ সকালে ঘটনাস্থলে পড়ে থাকে তাজা বোমা। ঘটনাস্থলে বম স্কোয়াডও পৌঁছে গিয়েছে এবং সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজও তারা শুরু করে দিয়েছে। রেল লাইনের ধারে বোমা যখন পড়েছিল সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আরো একটি বোমা রয়েছে 28 নম্বর গেটের কাছেই মূলত ঘটনাটি ঘটে। এই বোমাগুলি থেকে বল ভেবেছিল শিশুরা এবং সেই বল ভেবে খেলতে গিয়ে এক শিশু বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা এই বোমা রেখে গেল 28 নম্বর গেটের কাছে, কিভাবে বোমা পড়ে থাকলো, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। বম স্কোয়াড তারা ইতিমধ্যে বোমগুলিকে উদ্ধার করে নিয়ে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে তারা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে দিয়েছে। তবে ঘটনাটা ঠিক কি ঘটেছিল, হঠাৎ এই 28 নম্বর গেটের কাছে এই দুটি বোমা ফেলে গেল কারা, কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, কাকিনাড়ায় এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে, দীপাবলির দিনও অন্যথা হলো না। সেখানে বোমা পড়ে থাকলে এবং যার বলি হতে হলো এক শিশুকে এবং আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত, পুলিশ কি বলছে? দেখো, ভাটপাড়া জগদ্দল এখানে হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও হয় বোম, নয় গুলি, নয় পিস্তলের আওয়াজ। মানুষ কিন্তু এতে তিতিবিরক্ত। এখানকার মানুষ কিন্তু শান্তিতে নেই, কারণ যে ধরনের ঘটনা আজকে সকালবেলায় ঘটলো দীপাবলির পরের দিন, এই বাচ্চা দুটো নিষ্পাপ বাচ্চা, তারা বাড়ি থেকে বেরিয়ে এসে রেল লাইনের ধারে তারা যেমন খেলে সেমন দুটো বোম কিন্তু পড়েছিল। তারা বল ভেবে কিন্তু সেটাকে তুলে নেয় এবং একটি বোমা খুলতেই কিন্তু সেখানে সেই বোমটি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় একটি শিশুর, আরেকজনকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ঘটনা ঘটলো, ভাটপাড়ার মানুষ কিন্তু বিরক্ত এবং আতঙ্কিত। ঘটনাস্থলে পুলিশ এসছে, রেল আধিকারিকরা এসছে। বোমটা দীর্ঘক্ষণ রেল লাইনের ধারে পড়েছিল, তারপর কিন্তু বোম স্কোয়াডের লোকরা এসে তারা কিন্তু বোমটিকে নিষ্ক্রিয় করে এবং এলাকার দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের মজুদ রাখা হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দা দাবি করে জঙ্গলের মধ্যে আরও বোমা থাকতে পারে। এরপর বোম স্কোয়াডের লোকরা কিন্তু সেই জঙ্গল পরিষ্কার করে সার্চ লাইট দিয়ে সেই জঙ্গলটিকে সার্চ করে। এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে যারা দুষ্কৃতীরা তারা কিন্তু রাতের অন্ধকারে এসে এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, এমনটা জানিয়েছেন সাংসদ, এলাকার বিধায়ক পবন সিং এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছেন, দুষ্কৃতীদের একটা আড্ডাস্থল। ফলে পুলিশ কিন্তু সেরকম ভাবে তাদের যদি তল্লাশি চালায়, কারণ এটা একটা সাইডিং, কাকিনাড়া সাইডিং রেল লাইনের ধারে, এখানে এই ধরনের ঘটনা ঘটায় প্রশাসন একেবারে বাচ্চাটির মৃত্যু হওয়াতে কিন্তু এলাকার লোক আতঙ্কিত। একদম, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। আপনারা হয়তো বুঝেও গিয়েছেন, হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছেন না, দীর্ঘক্ষণ ধরে দেখছেন হয়তো, কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে এই পরিষেবা বন্ধ রয়েছে। প্রায় আধ ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ। কেন বন্ধ এবং স্বাভাবিকভাবে কর্পোরেট সেক্টর কেন, প্রত্যেকটা সেক্টরে এর যথেষ্ট প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সব্যসাচী। সব্যসাচী, কি আপডেট? একদমই শর্মিষ্ঠা, আমরা হোয়াটসঅ্যাপের উপর এতটাই ডিপেন্ডেন্ট, আধ ঘন্টা হয়ে গেল হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠানো যাচ্ছে না, কোনো মেসেজ আসছে না, সেটা পার্সোনাল চ্যাট হোক বা গ্রুপ চ্যাট হোক, সব ক্ষেত্রেই তাই। এবং এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ সূত্রে যেটা খবর বা মেটা গ্রুপ যেটা বলেছে যে তাদের সার্ভার কিছুক্ষণের জন্য ডাউন হয়ে গেছে, কিন্তু কেন সার্ভার ডাউন হয়ে গেল সেটা কিন্তু তাদের তরফ থেকে এখনো কোনো সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এবং এটা ভারতের মেজর সিটিজ গুলোতে, বড় বড় শহরগুলোতে একই সমস্যা। কলকাতা, দিল্লি, লখনৌ, পুনে, গোটা দেশ জুড়েই এই সমস্যা হচ্ছে বলা চলে। আধ ঘন্টা ধরে কোনো কিছু করা যাচ্ছে না। তোমার মনে থাকবে শর্মিষ্ঠা, বেশ কয়েক মাস আগে ঠিক একই সমস্যা আমরা ফেস করেছিলাম। সেখানে প্রায় সারা রাত আমরা হোয়াটসঅ্যাপে কোনো যোগাযোগ করতে পারিনি। ঠিক কি সমস্যা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু হোয়াটসঅ্যাপের তরফে কিছু জানানো হয়নি। সেক্ষেত্রে নানান রকম ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছিল যে হতে পারে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আবারও আমরা সেই বিষয়টা দেখছি। আধ ঘন্টা হয়ে গেল হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠানো যাচ্ছে না, কোনো মেসেজ রিসিভ করা যাচ্ছে না। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে হোয়াটসঅ্যাপের ওপরে, যে মেটা গ্রুপের ওপরে গোটা বিশ্ব নির্ভরশীল, সেখানে কি এমন সমস্যা হলো যাতে আধ ঘন্টা ধরে কোনো মেসেজ আসছে না বা কোনো মেসেজ পাঠানো যাচ্ছে
যাচ্ছে না এবং সেটা হোয়াটসঅ্যাপ বিবৃতি জারি করতে হচ্ছে যে কিছু সার্ভার ডাউন হয়ে গেছে, এবং এটা কিন্তু হলো এই নিয়ে দ্বিতীয়বার। যে সময় হলো আমরা প্রথমবারে দেখেছি দীর্ঘক্ষণ, এবারেও হলো। তাহলে কি কোনো রকম ভাবে অনবরত ভাবে এই হোয়াটসঅ্যাপ নিয়ে যে বিপদের আশঙ্কা বিভিন্ন যারা প্রিভিয়াসলি সাপোর্টার রয়েছে তারা করে থাকেন, সেরকম কোনো সমস্যা হচ্ছে? কারণ আইফোন নিয়ে কদিন আগে একটা সমস্যা হয়েছিল, হোয়াটসঅ্যাপ পাঠানো নিয়ে, ছবি পাঠানো নিয়ে। আবারও কি কোনো সমস্যা হচ্ছে? তা নিয়ে কিন্তু নানান জল্পনা। ঠিক কি সমস্যা আগের বারও হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হয়নি, এবারেও হয়তো তারা বলবে না, তারা একই কথা বলছে যে সার্ভার ডাউন। একদম সব্যসাচী, এই হোয়াটসঅ্যাপে ফোন বা হোয়াটসঅ্যাপে চ্যাটের নিরাপত্তা নিয়ে তো বারবার একটা প্রশ্ন উঠতে শুরুই করেছে। তবে এই যে বারবার সার্ভার ডাউন হওয়া, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারা নতুন নতুন ফিচার আনারও চেষ্টা করছে, সেটারও তো একটা এফেক্ট পড়তে পারে, যে কারণে বারবার একটা এক্সপেরিমেন্টের প্রভাব হয়তো এরকম সার্ভারে বারবার পড়ছে। আমি যাবো তোমার কাছে, আমাদের সঙ্গে আমি আসছি সব্যসাচী, তোমার কাছে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। প্রায় 12:30 থেকে আধ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সার্ভার ডাউন। আমি একটু পরিষ্কার হতে চাইবো আপনার কাছ থেকে, হ্যাঁ এর প্রভাব তো একটা সুদূর প্রসারী এবং বিভিন্ন সেক্টরে পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু সার্ভার ডাউনের মূলত কারণ কি কি থাকে এবং এটা ঠিকঠাক হওয়ার কতটা সময় লাগতে পারে? দেখুন, সার্ভার ডাউন প্রত্যেক কোম্পানিরই মাল্টিপল সার্ভার থাকে, একটা সার্ভারের উপর কেউ কাজ করে না। সুতরাং কখনো যদি একটা খুব এই ধরনের সার্ভিস যদি কোনো সার্ভারে কোনো চেঞ্জ থাকে, ওর একটা সার্ভার চালু রেখে অন্য সার্ভারটাকে ডাউন করে, যাতে মানুষ বুঝতে না পারে যে সার্ভিসটা কিছু গন্ডগোল হয়েছে। কিন্তু সেই আমার যতদূর ধারণা যে এখানে অনেক সময় অনেক ভুল ত্রুটি ধরা পড়ে। আগেও হোয়াটসঅ্যাপে প্রচুর কোডের ভালনারেবিলিটি ধরা পড়েছিল। এবার কেউ যদি সেইটাকে আগে থেকে জেনে যায়, সেখানে সার্ভারের উপর অ্যাটাক হতে পারে, কোডের উপর অ্যাটাক হতে পারে, একটা ডিস্ট্রিবিউটেড ডেনায়াল অফ সার্ভিস অ্যাটাক হতে পারে। কি হয়েছে এটা কোনোদিনও আলটিমেটলি বলে না। তবে নর্মাল যদি নিজস্ব কিছু সার্ভার ডাউন করার থাকে, তাহলে কিন্তু এরকম পরিষেবা ব্যাহত হয় না। হট করে যদি কোনো অ্যাটাক হয়ে থাকে, তাহলেই এই কাণ্ড হওয়ার। সেই জায়গা থেকে কি কোনো রকম নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা করা যেতে পারে? কারণ অ্যাটাক হয়ে থাকলে তাহলে সার্ভার ডাউন হতে পারে, কারণ বারবার হোয়াটসঅ্যাপের চ্যাট এবং ফোনের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেই আশঙ্কাটা কি কোথাও থেকে যাচ্ছে? দেখুন, অ্যাটাক অনেক রকম হয়। কেউ যদি ডিস্ট্রিবিউটেড ডেনায়াল অফ সার্ভিস বলে, তাহলে ডেটা বাইরে বেরোবার কোনো চান্স নেই। কিন্তু সার্ভারে যদি দেখা যায় যে এমন কোনো অ্যাটাক করেছে, সেখান থেকে ডেটা লিকেজ হয়ে গেছে, এটা কদিন আগে অন্য পরিষেবার সঙ্গে হলো, সেটা কিন্তু এদেরকেই বলতে হবে। কারণ আমাদের ডেটা প্রোটেকশন তো কোনো এক কিছু নেই আমাদের দেশে, যেটা ইউরোপে আছে। তো এটা যদি ইউরোপে হয়ে থাকে, তাহলে জিডিপিআর এর আন্ডারে আসবে, এবং যদি কোনো ডেটা লিক হয়, ইউরোপ থেকে ওটা প্রকাশ পেয়ে যাবে যে কিছু ডেটা লিকেজ হয়েছে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক এখন অব্দি কোনো ডেটা প্রোটেকশন কোনো এক নেই, কিছু নেই। সুতরাং আমাদের সিটিজেনের জানার কোনো উপায়ও নেই, আর হলেও বা কিছু করার উপায়। প্রায় 12:30 থেকে এখন 1:12 বেজে গিয়েছে, হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ, এবং হোয়াটসঅ্যাপ পরিষেবার উপর এখন অনেকে বলা যেতে পারে 99% মানুষ নির্ভরশীল। সেক্ষেত্রে এত বড় একটা পরিষেবা আধ ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ, তাদের সার্ভার ডাউন, এটা তো একটা সিরিয়াস প্রবলেম। সেই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র বিবৃতি দিয়ে বলা হচ্ছে তাদের সার্ভার ডাউন, কোথাও তো একটা ভয় বা আশঙ্কার বিষয় থেকেই যায়। হ্যাঁ, সে তো বটেই, এবং সেই জন্যই যারা অল্টারনেট চ্যানেল যারা আছে, টেলিগ্রাম বা বিভিন্ন টুইটার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, মানুষ এগুলোর উপর অল্টারনেট ভরসা করে। কারণ যে কোনো কর্পোরেট পার্সোনাল লাইফে হয়তো আমরা এখন দেখা যাবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু কর্পোরেট যারা মেইনলি কোম্পানিগুলো, তারা কিন্তু টুইটার, টেলিগ্রাম সবকটাকে ইউজ করে। তো একটা ডাউন হয়ে গেলে অন্যটার উপর দিয়ে তারা কিন্তু এখনো চ্যাট চালিয়ে যাবে। এবং যত বেশি এই হোয়াটসঅ্যাপ এরকম ডাউন হতে থাকবে, বাকি যে সব কম্পিটিং আছে চ্যানেল, যে টেলিগ্রাম, এদের ইউজটা, ব্যবহারটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে। মানুষ ওদের উপর ডিপেন্ডেন্সিটা ভাগ করে নেবে, যাতে একটা ডাউন হলে তার পুরোপুরি কাজটা আটকে না যায়। ধন্যবাদ। আমরা কথা বললাম সার্ভার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। প্রায় 2 মাস ধরে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 2 মাস জেলে থাকার পর আজ আসানসোল জেলা হাসপাতালে তিনি পৌঁছে গিয়েছেন তার শারীরিক পরীক্ষার জন্য। অনুব্রত মণ্ডল তার শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলে থাকার প্রায় 2 মাস পর তার এই পরীক্ষা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, এই শারীরিক পরীক্ষা এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? এরপর কি করা হবে? দেখো, একেবারে শারীরিক পরীক্ষা অনুব্রত মণ্ডলে করা হয়েছে, তারপরে তাকে আবার আসানসোল বিশেষ সংশোধনাগারে উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেই আমরা খবর পাচ্ছি কি প্রায় 2 মাস পর
আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বার করে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তার চিকিৎসকরা জানিয়েছেন কি তার স্বাস্থ্যে কোনো অবনতি ঘটেনি। তিনি নিয়মিত যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ কিন্তু চলবে তার নিয়মিতই, যেই সময় তিনি ওষুধ খাচ্ছেন সেই সময় তাকে খেতে হবে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার মতন সেরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। 2 মাস পর এই স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং যেমনটা তুমি জানো কি গরু পাচার কাণ্ডে বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন। আগামী ধন্যবাদ দীপক। এবার ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ সেই নিয়ে আশঙ্কা একটা ছিল, তবে তা বাংলাদেশে গতকাল রাতেই আছড়ে পড়েছে। বরিশালে তিনকোনা এবং সন্দ্বীপ আইল্যান্ডের কাছে এই ল্যান্ডফল হয়। গতকাল রাত 9:30 নাগাদ এই ল্যান্ডফল হয় এবং 11টা অবধি এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। এদিকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় চিত্রাং। উত্তর এবং উত্তর পূর্বের দিকে এই নিম্নচাপ হয়ে এগোয়। দক্ষিণবঙ্গের চিত্রাঙ্গে তেমন প্রভাব দেখা যায়নি। বাংলাদেশ উপকূলের ছবি দেখছেন আজ সকালে। গতকাল গভীর রাতেই তার ল্যান্ডফল হয়। বরিশাল এবং সন্দ্বীপ আইল্যান্ডের কাছে এই ল্যান্ডফল হয় এবং আজ সকালে তার প্রভাব যথেষ্ট ছিল, সেটাও দেখতে পাচ্ছেন। প্রবল জলোচ্ছ্বাস। বাংলাদেশের তিনকোনা এবং সন্দ্বীপ আইল্যান্ডের মাঝে এই ল্যান্ডফল শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে চিত্রাং, যার প্রভাব বিভিন্ন জায়গায় পড়তে শুরু করে দিয়েছে। আজ সকালের ছবি দেখছেন, যখন ল্যান্ডফলের প্রক্রিয়া হয়েছে 9টা থেকে 11টা অবধি গভীর রাতে। তার প্রভাব যে আজ সকালেও ছিল সেটা দেখতে পাচ্ছেন। প্রবল জলোচ্ছ্বাস, হাওয়া, বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু নিম্নচাপে পরিণত হয়েছিল চিত্রাং, বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে জল জমে গিয়েছে। তিনকোনা এবং সন্দ্বীপ দ্বীপের মাঝে এই ল্যান্ডফল হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল চিত্রাং, যার প্রভাব বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। 24 তারিখ রাত্রিরে বাংলাদেশের তিনকোনা এবং সন্দ্বীপ আইল্যান্ডের মাঝে বরিশালের কাছাকাছি হয়ে বাংলাদেশ উপকূল ক্রস করে গেছে। এটা ফার্দার উত্তর পূর্ব দিকে মুভমেন্ট হয়েছে, কিছুটা ফাস্ট মুভমেন্টই হয়েছে, অনেকটাই দূরে সরে গেছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে। উত্তর পূর্ব দিকে বাংলাদেশের দিকে সরে গেছে এবং শক্তিও কিছুটা হারিয়েছে। সাইক্লোন থেকে শক্তি কমে একটা গভীর নিম্নচাপে বর্তমানে পরিণত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এ রাজ্যেও একটা প্রভাব পড়ার কথা ছিল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তবে বকখালির ছবি দেখছেন, ঝড়ের আশঙ্কা কাটতেই সেখানে স্বাভাবিক পরিস্থিতি, প্রশাসনিক নজরদারি রয়েছে, পুলিশ সতর্ক করেছে মাইকে। তবে সমুদ্র পাড়ে দোকানপাট ধীরে ধীরে খুলে গিয়েছে। আজও ফাঁকা রয়েছে বকখালি, তবে একটু একটু করে পর্যটক আসতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, অনেকটাই, কিছুটা না অনেকটাই, প্রায় 90% স্বস্তি। কারণ আবার কোথাও যেন পুরনো স্মৃতি যেন কোথাও দেখা দিচ্ছিল যে চলো আবার বোধহয় আবার ভাঙচুর, আবার গোছাও, আবার নতুন করে তৈরি করো। এটা হলো না, অবশ্যই একটু ভালো লাগা জায়গা হলো যে অন্তত ঠিক আছে চলো
ভালোই হয়েছে, ওপরবেলা যা ভালো যা হয়। ঝড় আসবে আতঙ্ক ছিল তো মনের মধ্যে, ঝড়ের কথা শুনলে স্বাভাবিক সব মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। এবারে যে স্বস্তি তাতে অনেকটাই শাস্তি। হ্যাঁ, সে তো 100 বারই, কারণ কি মালপত্র নষ্ট হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি, তাতে তো সবাই স্বস্তি থাকবে। বকখালির এই সমুদ্র তটের দোকানগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারেও তারা আতঙ্কের দিন গুনছিলেন। অনেকেই দোকানের কিছু জিনিসপত্র তারা গুছিয়ে নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হবে কি তারই প্রহর গুনছিলেন। অবশেষে ঘূর্ণিঝড় বাংলাদেশে চলে যাওয়ায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বকখালির সমুদ্র তটের দোকানগুলি। তারা আবারও নতুন করে বাঁচার জন্য তারা নতুন লড়াই শুরু করলেন। তবে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস সকাল থেকেই তারা ফেলতে শুরু করেছেন, যখন থেকে সূর্যের আলো তারা দেখতে পেয়েছেন। বকখালি থেকে ক্যামেরা পার্সন শশীপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বকখালি। তবে এই বিপর্যয়ের মধ্যেই নতুন জীবন। একদিকে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি আর চিত্রাঙ্গের চোখ রাঙানি তো রয়েছে, তার মধ্যে কোলে এলো সন্তান। দুর্যোগের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন গোসাবার বিপ্রদাসপুরের বাসিন্দা মৌসুমী সিং। প্রসূতিকে অটোয় চাপিয়ে খেয়াঘাটের দিকে নিয়ে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু খেয়াঘাটে পৌঁছানোর আগেই সন্তানের জন্ম দেন মৌসুমী। সেই খবর দ্রুত পৌঁছায় গোসাবা বিডিও অফিসে। ব্লক প্রশাসনের তরফে ওই দুর্যোগের মধ্যেই তাকে উদ্ধার করে লঞ্চে চাপিয়ে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল কালী পুজো রয়েছে, যার রেশ কিন্তু আজও তারাপীঠে রয়ে গিয়েছে। পুজো দিচ্ছেন ভক্তরা। গতকাল দিনভর শক্তি আরাধনায় তারাপীঠে ছিল ভক্ত সমাগম। আজও রয়েছে অমাবস্যা, তাই অমাবস্যায় পুজো দিতে সকাল থেকেই ভিড় দেখা যায়। মায়ের দর্শন পুজো খুব ভালোভাবেই হয়েছে। থাকবো এখানটা, ঘুরবো পুরোটাই। তারপর দর্শন এইমাত্র করে বেরোলাম জাস্ট। আমার এই প্রথমবার আসা, তো ভিড় মোটামুটি ভালোই রয়েছে। ঠাকুর দেখতে পেয়েছো ভেতরে? হ্যাঁ। কেমন লাগলো? ভালো।